স্বাগত সবাইকে। শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট এবং সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। ভূমিকম্প আমাদেরকে বিপদের সংকেত দিচ্ছে, এই বিষয়ে উদ্যোগ নেব। হঠাৎই কেঁপে উঠেছে সিলেট, সেটি কয়েক দফার ভূমিকম্পে। সেই অর্থে ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই কম্পন আর বাড়তে কতক্ষণ? 24 ঘন্টার ব্যবধানে 7 বারের মৃদু কম্পন সিলেটবাসী সহ সবাইকে কি সতর্ক করতে পারছে? আজ কথা বলবো সিলেট এবং চট্টগ্রাম এর দুজন বিশেষজ্ঞের সাথে। সতর্কতামূলক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সিলেট এবং চট্টগ্রামের মতো জনবহুল নগরীও কতটা ঝুঁকিতে? বিপর্যয় হয়ে গেলে কতটা সুরক্ষার ব্যবস্থায় বা আছে আমাদের? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম এবং চট্টগ্রাম থেকে স্থপতি আশিক ইমরান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমি প্রথমেই শুরু করতে চাই, সিলেটে চলে যেতে চাই। সিলেট থেকে ডক্টর জহির বিন আলম, আপনার কাছে জানতে চাই, আমরা ঝুঁকির কথা বলছি এবং সেই ঝুঁকির প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের কিছু প্রস্তুতির বিষয় দেখতে পাচ্ছি, বিশেষ সেলও গঠন করা হয়েছে। আমি যদি আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই, 2015 সালের ভূমিকম্প, নেপালের ভূমিকম্পে বাংলাদেশ কিন্তু বেশ নাড়া দিয়ে উঠেছিল। তখন কিন্তু বেশ কিছু নীতিমালা তৈরি করা হয়েছিল, যেহেতু বাংলাদেশ একটি ভূকম্পনের একটা ঝুঁকি বাংলাদেশে রয়েছে। বেশ কিছু নীতিমালা তখন করা হয়েছিল সরকারিভাবে, যেটা মাঠ পর্যায়ে এসে পরবর্তীতে আমরা দেখিনি কোনো বাস্তবায়ন। তো এখন আসলে আমরা যে প্রস্তুতিগুলো নিচ্ছি, অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি, সেটা আসলে কতটুকু পর্যাপ্ত? ঝুঁকির জায়গাটা কি আসলে বেড়েই যাচ্ছে কিনা দিন দিন? আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু বলে নিই যে আমাদের সিলেট অঞ্চলের পাশ দিয়ে যে ডাউকি ফর লাইন আছে, সেটা প্রায় 815 কিলোমিটার লম্বা। তো এই ডাউকি ফর লাইন খুব অ্যাক্টিভ একটা ফর লাইন। তো সুতরাং সিলেট এই অঞ্চলটা আগে থেকেই ভূমিকম্প প্রবণ এরিয়া হিসাবে পরিচিত। তো আমরা গত 10 থেকে 12 বছর শাহজালাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচারদের এবং প্লাস হলো সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা যেসব কনস্ট্রাকশনগুলি হয়েছে, আমরা চেষ্টা করেছি সেগুলি যেন বিল্ডিং কোড মেনে করা হয়েছে কিনা সেটা অ্যাসিওর করা। তো এই এই 10 থেকে 12 বছর যেসব বিল্ডিংগুলি হয়েছে, সেসব বিল্ডিংগুলির ব্যাপারে আমি অ্যাসিওর করতে পারি যে 5-6 মাত্রার ভূমিকম্প হলে খুব মানে ব্যাপক ক্ষতি হবে না এইসব বিল্ডিং। কিন্তু আমাদের পুরাতন অনেক স্ট্রাকচার স্থাপনা রয়ে গেছে, তো সেই সব ব্যাপারগুলি যেহেতু আছে, সেইগুলির ব্যাপারে আমরা রেট্রোফিটিং একটা পদ্ধতি, রিসেন্ট পদ্ধতি, সেটা আমরা প্রয়োগ করেছি। কিছু কিছু জায়গায় আরো প্রয়োগ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। তো রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে গত শনিবার এবং রবিবার সকালে, তো এই ব্যাপারে আমরা কেন এই অল্প 7 দিন বা 10 দিনের একটা সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে, এটা নেওয়ার কারণটা হলো আমাদের ফায়ার সার্ভিসের ক্ষমতা লিমিটেড। আমাদের গ্যাস ফিল্ড এখানে রয়েছে, সেই জন্য আমরা দেখবেন, আপনারা খোঁজ খবর নিলে ভূমিকম্পে যত মানুষ মারা যায় তার চেয়েও বেশি মারা যায় ভূমিকম্পের পরে এই বিদ্যুতের তার জড়িয়ে অথবা গ্যাস লাইনের বিস্ফোরণ হয়ে, ওখানে যেহেতু মানুষের হাতে সিগারেট বা অন্য কোনো ভোজ্য পদার্থ থাকতে পারে, সেগুলিতে বিস্ফোরণ ঘটে এবং লিফটে আবদ্ধ হয়ে। এই জন্য আমরা বলেছি যে প্রত্যেকের বাসায় যিনি নিচের তলায় থাকবেন এরকম একজন করসপন্ডিং পার্সন, উনি সাথে সাথে মেন সুইচ বন্ধ করে দিবেন। তারপরে
গ্যাস জালালাবাদ গ্যাসকে বলা হয়েছে তারা যেন সেন্ট্রালি গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেয়, আর আমরাও নিচের তলায় যিনি থাকবেন উনি গ্যাস লাইন যেটা আসছে সেখান থেকে বন্ধ করে দেওয়া। এটা হলো জাস্ট একটা প্রিলিমিনারি সতর্ক অবস্থায় মানুষদেরকে নিয়ে যাওয়া। আর যেসব ভালনারেবল বিল্ডিং আছে এগুলি আমরা অ্যাসিস্ট করছি। আমাদের প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট এইসব ব্যাপারে কাজ করতে হয়, কারণ আমাদের থিসিস দিতে হয়। ওই থিসিসে আমরা প্রত্যেক বছরই অন্তত 3 থেকে 4 জন স্টুডেন্টকে এই বিল্ডিং অ্যাসেসমেন্ট এবং ডিফারেন্ট ওয়েতে, জাপানিজ মেথড আছে, ফেমা মেথড আছে, ডিফারেন্ট মেথড। আমরা জামিলুর যে চৌধুরী স্যার ছিলেন উনি আমার ডাইরেক্ট টিচারও তো, এবং আনসারি ভাই ওনাদের সাথেও আমরা মিলে কাজ করেছি এবং আমরা সিলেটে বিল্ডিং গুলিকে একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট, এখনো আমাদের সাথে জাপানের একটা ইউনিভার্সিটির কাজ চলছে, জাপানিজ প্রফেসররা এখানে আসছিলেন। ও আমরা জাপানিজ মেথডটা খুব সহজ মেথড, এই মেথডটাকে আমরা খুব সহজে যেন মানুষজন অ্যাসেস করতে পারেন, বিল্ডিং অ্যাসেস করে ফেলতে পারে, সেই জিনিসটা আমরা মানুষের কাছে তুলে ধরে আমরা নিশ্চয়ই ডক্টর জহির বিন আলম, আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে এই বিষয়টি জানতে। আমি একটু আশিক ইমরান আপনার কাছে একটু জানতে চাইবো যে যেটা একটু আগে ডক্টর জহির বলছিলেন, উনি কিন্তু বারবার বিল্ডিং কোড কিংবা বিল্ডিং নির্মাণের বিষয়টার উপরেই কিন্তু বারবার জোর দিচ্ছিলেন। 2006 সালের যে বিল্ডিং কোড নীতিমালা করা হয়েছিল সেটার খুব একটা প্রয়োগ তো আমরা দেখি না। আপনার কাছে কি মনে হয় যে এই বিল্ডিং কোডগুলো আসলেই বিল্ডিং এর নীতিমালা মেনে তৈরি করা হচ্ছে কিনা, কিংবা এটার পেছনে যে তদারকি প্রয়োজন সেই তদারকিগুলো পর্যাপ্ত হচ্ছে কিনা সেই বিষয়টা জানবো। সেই সাথে যদি একটু যোগ করতেন যে চট্টগ্রামের আসলে ঝুঁকি এই মুহূর্তে কতটা ঝুঁকিতে রয়েছে। ধন্যবাদ আপনাকে। যে ভবনগুলোতে এখানে প্রকৌশলী এবং স্থপতিদের সরাসরি ইনভলভমেন্ট থাকে সেই ভবনগুলি নিশ্চয়ই বিল্ডিং কোড মেনেই ডিজাইন করা হয়, এবং যেখানে তদারকি থাকে অবশ্যই সেখানে বিল্ডিং কোড মেনেই ভবনগুলো নির্মিত হয়। আমার শ্রদ্ধেয় শিক্ষক যিনি যেটা বললেন যে গত 10-12 বছরে যে ভবনগুলো তৈরি হয়েছে বাংলাদেশে প্রায় সমস্ত অঞ্চলে এই ভবনগুলো অধিকাংশই ভালোভাবেই তৈরি হয়েছে এবং বিল্ডিং কোড মেনেই তৈরি হয়েছে। কিন্তু আমাদের যে ভূমিকম্পের ঝুঁকিটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বাংলাদেশে, যার ফলে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা 2021 সালের ফেব্রুয়ারিতে বেরিয়েছে, সেখানে সিলেটকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে জোন 4-এ সিলেটের অবস্থান, এবং চট্টগ্রাম এর পরে আছে 3 নম্বর জোনে। কাজেই এখন থেকে যে ভবনগুলো তৈরি হবে সেগুলো আরো বেশি ভূমিকম্প প্রতিরোধক ডিজাইন করে সেভাবে তৈরি হবে বলে আমরা আশা করছি। এখানে ভূমিকম্পের দুইটা বিষয়, একটা হলো ভবনগুলোকে ভূমিকম্প প্রতিরোধক যথাসম্ভব করে নির্মাণ করা, এবং পাশাপাশি ভূমিকম্প যদি হয়ে থাকে তখন এটাকে মোকাবিলা করার জন্য কি কি প্রস্তুতি আমাদের সংস্থাগুলোর আছে, সিভিল ডিফেন্স, সেই প্রস্তুতি কতটুকু সেটা যাচাই করা। চট্টগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে চট্টগ্রামে বেশ কিছু ভবন, পুরাতন ভবন চিহ্নিত করা আছে ঝুঁকিপূর্ণ হিসেবে। এগুলো বিভিন্ন মাত্রার ঝুঁকিতে ভবনগুলো আছে, এগুলো সিডিএ এবং সিটি কর্পোরেশন তাদের একটা তালিকা আছে, কিন্তু কোন ভবনটা পুরোপুরি ধ্বংস করতে হবে এবং কোন ভবনটা রেট্রোফিট করে এটাকে আরো বেশি ভূমিকম্প সহনীয় করতে হবে, এই বিষয়টা এখনো যে বিশেষজ্ঞ পর্যায়ে যে একটা অনুসন্ধানের দরকার ছিল সেটা এখনো করা হয়নি। জি, এই বিষয়টাই আমি আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, তবে সেটা একটু বিরতি নেওয়ার পর। একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্র নিচ্ছে একটু বিরতির সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছে ভূমিকম্পের ঝুঁকিতে কতটা প্রস্তুত আমরা। যুক্ত আছেন সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম এবং চট্টগ্রাম থেকে স্থপতি আশিক ইমরান। দুজনকেই বিরতির পর আবারও স্বাগত জানাতে চাই। আশিক ইমরান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতিতে যাবার আগে আমরা বিল্ডিং কোড নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে অনেক বিল্ডিংই আসলে বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হচ্ছে, তবে যেসব আসলে করা হয়নি কিংবা হচ্ছে না সেসব বিল্ডিংকে পরীক্ষা নিরীক্ষা করে কোনটা আসলে পুরোপুরি ধ্বংস করতে হবে, কোনটাকে কিছুটা হলেও রিক্রিয়েট করা যাবে, এই বিষয়গুলো আসলে তদারকির দায়িত্বটা আসলে যাদের হাতে তাদের পক্ষ থেকে আসলে কতটুকু তদারকি করা হচ্ছে, কিংবা সমস্যাটার সমাধানে আসলে সংকটগুলো কোথায় কোথায়?
অবশ্যই তদারকির বিষয়টা বরাবরের মতোই আমাদের এখানে ঘাটতি আছে, এবং যেহেতু সুনির্দিষ্টভাবে এই দায়িত্বটা কোনো একটা নির্দিষ্ট সংস্থার উপরে ন্যস্ত নেই, কাজে এটা কারা করবে আসলে সেটাও মনে হয় এখনো সুনির্দিষ্ট নাই। বিষয়টা হচ্ছে চট্টগ্রাম কেন, বাংলাদেশের সবগুলো নগরী অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এবং ধারণ ক্ষমতার অনেক বেশি জনসংখ্যা নিয়ে নগরগুলো অনেকটাই অচল এবং মুমূর্ষু অবস্থায় আছে। এই অবস্থায় পরিকল্পিতভাবে কোনোটাই গড়ে ওঠেনি। তো যার ফলে ভূমিকম্প সহ অগ্নি ঝুঁকি, সমস্ত ঝুঁকি নিয়েই কিন্তু নগরগুলোতে আমরা বসবাস করছি। এখন এই যে একটা ভবন ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সয়েল টেস্ট কিংবা মাটির গুণগত মান পরীক্ষা। এই যে সয়েল বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কিংবা ইমারত নির্মাণ বিধিমালা সবগুলোতে কিন্তু স্থপতি, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সমস্ত পেশাজীবী যারা এই ভবনের সাথে জড়িত সবাই কিন্তু একটা দায়বদ্ধতা আছে, আইনগত একটা দায়বদ্ধতা আছে। কিন্তু সয়েল টেস্ট কোম্পানির ক্ষেত্রে যে সয়েল টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভবনে ডিজাইন করে থাকেন, সেই সয়েল টেস্ট কোম্পানিগুলোর কোনো দায়বদ্ধতা কিংবা কোনো নিবন্ধনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই। যেখানে মাটি পরীক্ষার জন্য বিশেষজ্ঞ প্রয়োজন, জিওটেকনিক্যাল এক্সপার্ট প্রয়োজন, সেই ধরনের যে স্পেশাল ল্যাবরেটরি প্রয়োজন, সেই ধরনের কোনো বাধ্যবাধকতা এবং নীতিমালা না থাকার ফলে ব্যাগের ছাতার মতো অনেকগুলো সয়েল টেস্ট কোম্পানি গড়ে উঠেছে, যাদের রিপোর্টের ভিত্তিতে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিংবা পুরকৌশলী তিনি ভবনের ডিজাইন করছেন। তো ওই যে সয়েল টেস্টের জায়গাটা যদি ভ্রান্তি থেকে যায়, রিপোর্টটা যদি ভুল হয়, তাহলে কিন্তু পুরো ভবনটাই একটা ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। তো কাজে এই বিষয়গুলো যে আমাদের নজর দেওয়া দরকার ন্যাশনাল বিল্ডিং কোডে কিংবা বিধিমালায়, এগুলো আসলে আমরা অনেকদিন ধরে বলে আসছি যে আসলে নিজেদের সুরক্ষার স্বার্থেই নজরদারির বিষয়টি আরো বেশি শক্ত করা দরকার। অনেক ধন্যবাদ ডক্টর জহির বিলাল। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে যখনই আসলে ঝুঁকিগুলো আসছে তখনই আমরা সাময়িক কিছু পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপের কথা বলি সেই ক্ষেত্রে আমরা একটু আগেও যেটা বলছিলাম, বারবার দেখছি যে অনেক নীতিমালা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে অনেক নিয়ম করা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে সেটার আসলে কোনো বাস্তবায়ন নেই। দীর্ঘমেয়াদী কোনো সুরক্ষার জন্য আপনার কাছে আপনার আসলে কি ধরনের পরামর্শ থাকবে? আপনাকে প্রথমেই আমি আশিক ভাইয়ের কথার রেফারেন্সে একটু কথা বলি। বিল্ডিং কোডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তো দায়বদ্ধতাটা বেশি দেখানো হয়েছে, কিন্তু যখন আপনি বিল্ডিং কোডে একটা বাড়ি করবেন তখন কিন্তু সয়েল ক্লাসিফিকেশনের একটা মস্ত বড় ফ্যাক্টর আছে। সুতরাং আমার কাছে মনে হয়েছে জিওটেক ইঞ্জিনিয়ারদেরকেও এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সাথে কম্বাইন করে দেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু যেই ফলাফল আসার আমরা এক্সপেক্ট করছি সেই জিনিসটা আসবে না। এবার আপনার কোশ্চেনের উত্তরে আসি। তো আমাদের দেশে অ্যাকচুয়ালি লং টার্ম মানে কোনো প্ল্যানিংই খুব কার্যকরী হয় না, কারণ হচ্ছে গভর্নমেন্টের রিসোর্স কম থাকে। তো ফলে এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টের টাকা ডিস্ট্রিবিউট করতে হয়, ফলে একটা প্রজেক্টে অনেক দিন ধরে টাকা ইনভেস্ট করা গভর্নমেন্টের পক্ষে দুরূহ ব্যাপার হয়। যেমন আপনাদেরকে আমি বলি, যেমন করোনাটা তো হঠাৎ করে আসছে, তো গভর্নমেন্ট তো এই ক্ষেত্রে অন্য অনেক প্রজেক্টের টাকা এখন করোনা প্রজেক্টগুলিতে ট্রান্সফার করছে, তো ফলে ওইসব প্রজেক্টগুলি কিন্তু হ্যাম্পার হবে। তো আর্থকুইকের ক্ষেত্রে আমার সাজেশন হবে, এবং সিডিএমপি একটা, আমরা অনেক সিডিএমপি প্রজেক্টের সাথে কাজ করেছি, ওইখানে বিশেষ করে ফায়ার সার্ভিসকে খুব ভালোভাবে ইকুইপ করতে হবে। তাইলে আমাদের দুর্যোগের পরে আমাদের যে মানে ডিজাস্টার হবে সেখানে আমাদের ক্ষয়ক্ষতিটা কমানো যাবে এবং তারা উদ্ধার কার্যটা ভালোভাবে পরিচালনা করতে পারবে। আর আরেকটা হলো বিল্ডিং, আমরা যেহেতু লিমিটেড কান্ট্রি, মানে আমাদের রিসোর্স লিমিটেড, সেই জন্য এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে কে দায়িত্বটা নেবে, দায়িত্বটা অ্যাকচুয়ালি আমাদের সবার উপরেই পড়ে যাবে। তো কারণ আমিও কিন্তু ভূমিকম্প হলে বেঁচে যাব এই জিনিসটা তো আমি এক্সপেক্ট করতে পারি না, আমিও কিন্তু এফেক্টেড। সুতরাং আমি আমার কাছ থেকে আমি বারবার আমাদের ডিপার্টমেন্টও, আমাদের ইউনিভার্সিটিও সিটি কর্পোরেশনকে নক করছে যে আমাদের এই করা উচিত, আপনারা আসেন। তো আমরা এখানে একটা টিম ওয়ার্ক তৈরি করে ফেলেছি অলরেডি,
যে যেহেতু প্রচন্ড ঝুঁকিতে আমরা বাস করতে হচ্ছে, আমি কিন্তু প্যানিক না, আমি আবার জনগণকে বলছি আপনারা প্যানিক হবেন না। আমরা যদি মোটামুটি কিছু সতর্কতা অবলম্বন করি, আমরা ইনশাল্লাহ এই দুর্যোগ থেকে বেঁচে যাবো। কিন্তু যে জিনিসটা করতে হবে, বিল্ডিং কোড মেনে বাসাগুলি করা হচ্ছে কিনা, এটা সিটি কর্পোরেশন, আমাদের ডিপার্টমেন্ট, তারপরে পূর্ত বিভাগ, পিডব্লিউডি, এরা সবাই মিলে আমরা এই কাজটা সিলেটে করছি। আর দ্বিতীয় যেই কাজটা সবাই আর একটু করা উচিত, যে বিশেষ করে আমাদের যারা ব্যবসায়ী মহল অথবা যারা মানে খুব বেশি শিক্ষিত না, তারা যেসব বাসাগুলি করেছেন, যেসব, আমরা ওগুলি সবগুলি ভেঙে ফেলার পক্ষপাতী না। আমরা অলরেডি খুব কম খরচে রেক্টোফিটিং কেমনে করে যেন এই অর্থাৎ আসলে সকলেরই সমন্বিত উদ্যোগ দরকার সুরক্ষার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের আজকের মতো সময় শেষ হয়ে গেছে, দুজনকেই বিদায় জানাতে হচ্ছে। ডক্টর জহির বিন আলম এবং স্থপতি আশিক ইমরান, দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।